প্রথম ক্লাসটা। তো এখানে দেয়ার আর সার্টেন থিংস যেটা মনে হয় যে তোমাদের অলরেডি পূর্ব ধারণা আছে, তো সেটা আমি মনে করেই ক্লাসটা এভাবে সাজাইছি। এনিওয়ে, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা সেটা বলবে, উই ক্যান সর্ট ইট আউট। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করতেছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি। তাহলে প্রথমে যে প্রশ্নটা আসে যে আমরা রিসার্চ কেন করি? তুমি কেন রিসার্চ করবে? আমি রিসার্চ কেন করব? হোয়াই আই উইল বি রিসার্চার? এটা অনেকগুলো কারণ হতে পারে, এখানে আমরা কয়েকটা 3-4টা কারণ এখানে বলছি। দেয়ার আর সো মেনি আদার রিজনস এজ ওয়েল। হইতে পারে যেমন আমার মনের ভিতরে একটা চিন্তা, একটা ধারণা মনে হচ্ছে এটা এজন্য হতে পারে, কিন্তু কেউ এটা নোবডি ইজ থিঙ্কিং অফ ইট। আমার একটা ইনটুইশন, আমার মনের ভিতরে একটা ধারণা মনে হচ্ছে এটা এভাবে হয়, এভাবে হয়, এভাবে হতে পারে। ম্যালেরিয়া জ্বর মনে হচ্ছে এটা মশার কামড়ে হতে পারে, কিন্তু কেউ তো এটা চিন্তা করতেছে না। সবাই মনে করতেছে এটা ডিউ টু ব্যাড এয়ার, এটা হয়তো মানে ওইখানে যে কোনো কিছু খাবারের কারণে হচ্ছে। কেউ মশার কামড় হচ্ছে এটা চিন্তা করতেছে না, কিন্তু আমার মনের ভিতরে এই চিন্তাটা আসছে। তাহলে একটা ইনটুইশন আমার, তাহলে আমি সেটা প্রমাণ করার জন্য একটা রিসার্চ করতে পারি। অলরেডি ওইখানে একটা ইমপ্রুভ মেথডস চিকিৎসা চলতেছে, তাহলে এই মেথডে থাকে ব্লাড লেটিং, যে আমরা জানি ওই অনেক সময় রক্তক্ষরণ, হ্যাঁ, ব্লাড লেটিং যে করলে শরীর থেকে রক্ত বের করে দিলে অনেক আগে যুগে ছিল, অনেক চিকিৎসা হতো। তাহলে ঠিক আছে, ব্লাড লেটিং কেন অন্য কোনোভাবে কি করা যায় টু ইমপ্রুভ মেথড, সেটা আমরা চিন্তা ভাবনা করতে পারি। তারপরে আমি একজন রিসার্চার, আমার চাকরিটাই হচ্ছে কি একটা রিসার্চ অর্গানাইজেশনে, তো আমাকে তো চাকরির খাতিরে ফর দ্য সেক অফ মাই জব আই হ্যাভ টু ডু রিসার্চ। তাহলে সেটা হতে পারে চাকরির কারণে। আরেকটা হতে পারে পাবলিকেশন, যে আমার অনেকগুলো পাবলিকেশন আছে, আমার ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে, আমার প্রমোশনের ক্ষেত্রে সেটা হেল্প আমাকে করবে। সো আই নিড টু পাবলিশ সাম রিসার্চ। তাহলে সের ক্ষেত্রেও আমি কিন্তু রিসার্চ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে মূলত মূল কারণ। দেয়ার আর মেবি আদার রিজন এজ ওয়েল। তাহলে এই 4টা হচ্ছে প্রধান কারণ যে কারণে আমরা রিসার্চ করতে পারি বা করতে চাই। তাহলে আমি যদি রিসার্চ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে একটা বিষয় আমাকে করতে হবে, সিলেক্ট করতে হবে, চুজ এ সাবজেক্ট। আমি একটা বিষয় নির্ধারণ করব যেটার উপর আমি রিসার্চ করব। এখানেও প্রশ্ন আসে, তাহলে বিষয়টা আমি কিভাবে নির্ধারণ করব? এটা কি কাকতালীয়ভাবে ঘটে যাবে? এটা কিভাবে আমি করতে পারি? তাহলে ওই যে এটা হতে পারে এমন যে আমার ওই যে একটা ধারণা, আমার ইনটিউশন, আমার ধারণা, সেটার উপর ভিত্তি করে আমি একটা সাবজেক্ট নিতে পারি। ম্যালেরিয়া এবং মশার কামড়, ঠিক আছে, তাহলে আমি একটা সাবজেক্ট নিতে পারি ম্যালেরিয়ার সাথে এন্টোমোলজি। তো মশার সাথে অনেক রোগের সম্পর্ক, ম্যালেরিয়ার সম্পর্ক কিভাবে। এমন হতে পারে বেজড অন মাই এক্সপিরিয়েন্স, আমি এখানে কাজ করতেছি, কাজ করতে করতে আমি দেখতেছি যে ওইখানে এই যে যেভাবে কাজটা করা হচ্ছে, এভাবে পেশেন্ট কেয়ার যেভাবে নেওয়া হচ্ছে, এই বা যেমন এই এখন কোভিড-19 ক্ষেত্রে আইসিইউ কেয়ারটা যেভাবে নেওয়া হচ্ছে এটা তো ঠিক হচ্ছে না। এইভাবে যদি করা যেত তাহলে হয়তো এটা আরো ভালো হতো। তাহলে ইটস মাই এক্সপিরিয়েন্স, আমি কাজ করতে করতে ওখানে দেখতেছি, দেখে আমার ধারণা হচ্ছে এইটা যে ওইখানে ইমপ্রুভমেন্টের দরকার, ওইখানে একটু নতুন ভাবে চিন্তা ভাবনা করে কিছু একটা করা দরকার। তো বেসড অন মাই এক্সপিরিয়েন্স, অথবা আমার প্রচুর পড়াশোনা আছে একটা বিষয়ে, ওখানে পড়াশোনা করতে করতে আমি ওখানে দেখতে পাচ্ছি একটা জায়গায় যে ওইখানে তো কিছু কাজ করা যায়, ওইখানে তো একটা গ্যাপ আছে। তাহলে সেটা হতে পারে আমার জানা থেকে, আমার জ্ঞান থেকে, আমার রিডিং থেকে, অথবা এই ব্যাপারে কোনো কাজই করা হয় নাই, একেবারে ভার্জিন, একেবারে অরিজিনাল, একেবারে নতুন জিনিস। তো সেটা নতুন একটা জিনিস আসতেছে, ফর এক্সাম্পল এই কোভিড-19, এটা তো হঠাৎ করে আসলো। তাহলে এটা হচ্ছে এই যে এর উপর যে কাজগুলো হলো এগুলো কিন্তু অরিজিনাল ওয়ার্ক, এগুলো হচ্ছে আগে হয় নাই, এই যে প্রবলেমও ছিল না, এই কাজগুলো করা হয় নাই। তাহলে এগুলার উপরে উই ক্যান চুজ এ সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট চুজ করার পর নেক্সট ইম্পর্টেন্ট যে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে, তাহলে আমি আমার যে রিসার্চ আমি এটা কিভাবে করব? আমার রিসার্চটা আমি কিভাবে করব? হাউ ক্যান আই কন্ডাক্ট মাই রিসার্চ? তাহলে এই জিনিসগুলা আমি ধরে নিচ্ছি, এটা তো এগুলা তোমাদের জানা আছে, এগুলা একটু পড়াশোনা আছে, এপিডেমিওলজিতে তোমরা এগুলো একটু পড়ে নিছো, কেস রিপোর্ট,
কেস সিরিজ, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল, কোহর্ট, রেট্রোস্পেক্টিভ কম্পারিজন, প্রসপেক্টিভ কম্পারিজন, এগুলোর সম্বন্ধে তোমরা জানো অলরেডি। তো এগুলোর সম্বন্ধে তোমাদের ধারণা আছে নাকি? হ্যালো, মোটামুটি স্যার। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। মোটামুটি হলেও চলবে, আমাদের ডিটেলস এখন লাগবে না, মোটামুটি হলেও চলবে। উই ক্যান সর্ট ইট আউট পরবর্তীতে। তাহলে এগুলো হচ্ছে তোমার স্টাডি ডিজাইন, অর্থাৎ আমি কিভাবে রিসার্চটা করব। সো আই ক্যান এগুলা উই ক্যান ডু ইট। ইউ সি, there are many ways that you can conduct your research. Okay, so these are the study design to conduct a research. There are other design as well. আচ্ছা, এখন আমরা একটু দেখি এই যে জিনিসগুলো আমরা আলাপ করলাম এখান থেকে একটু, হ্যাঁ, যে কেস রিপোর্ট ইউজুয়ালি কোন সময় হয়? কেস রিপোর্ট, এটা কেস রিপোর্টটা হয় আনইউজুয়াল কেস অ্যান্ড ইন্টারেস্টিং কেস, রেয়ার কেস। যে সাধারণত একটা, আমি অনেক রুগী দেখতেছি, একটা আজব ধরনের একটা রুগী দেখলাম, একটা আজব সিমটম, তার আজব, সে তার যে ডায়াগনোসিসটা কি হতে পারে এটা। সো এ রেয়ার ডিজিজ, অ্যান ইন্টারেস্টিং আনইউজুয়াল কেস। তো এগুলো, এটা হচ্ছে একটা কেস রিপোর্ট। আমি একটা কেস পাইছি, এটা তোমরা মেডিকেল জার্নালে দেখবে ইউজুয়ালি যে কেস রিপোর্ট। তো কেস রিপোর্টে সাধারণত কি করা হয়, আনইউজুয়াল কেসগুলা এগুলো তোমার নিয়ে ওইখানে যে একটা বিবরণ দেওয়া থাকে, ওইখানে একটা ডেসক্রিপশন। তাহলে আমি একটা আনইউজুয়াল থিং হ্যাপেনিং, একটা ইন্টারেস্টিং থিং হ্যাপেনিং, সো আই ক্যান চুজ ওয়ান। তাহলে কেস রিপোর্ট, এটার উপর ভিত্তি করে আই ক্যান কন্ডাক্ট রিসার্চ, কেস রিপোর্ট। তারপর হচ্ছে কেস সিরিজ, অনেকগুলা। কেস রিপোর্ট হচ্ছে গিয়ে খুব কম, একটা দুইটা, আর কেস সিরিজ হচ্ছে গিয়ে অনেকগুলা। যেমন ওইখানে কোভিড-19 উপর অনেকগুলো এখানে কেসের বিবরণ আছে, অনেকগুলা কেস হিস্ট্রি আছে। তাহলে আমি অনেকগুলা কেস হিস্ট্রি নিয়ে এগুলোর উপর আমি কাজ করতে পারি, অনেকগুলা কেস হিস্ট্রি। দেয়ার আর মেনি কেস হিস্ট্রি, নট ওয়ান অর টু। এটাকে কেস সিরিজ। সো ক্রস সেকশনাল স্টাডি, এটা হচ্ছে ওয়ান টাইম স্টাডি। ক্রস সেকশন মানে একবার ওইখানে কেটে ফেলা ওইখানে। তাহলে ক্রস সেকশনাল স্টাডি, এটা আমরা অনেক সময় বলি এপিডেমিওলজিতে, এটা হচ্ছে তোমার ফটোগ্রাফ। অর্থাৎ আমি যদি এই মুহূর্তে একটা ফটো তুলি, তাহলে এই ফটোটা দ্যাট উইল ডিসক্রাইব ঠিক ওই মুহূর্তের ঘটনাটা, এর আগেরও না পরেরও না। আমি ওইখানে 11টা 50 একটা ছবি তুলছি আমি এই জায়গার, তাহলে 11টা 50 আমি হাঁটতেছিলাম, একটা পিঁপড়া যাইতেছিল, একটা কুকুর রাস্তা ক্রস করতেছিল, ওকে, দ্যাট ওয়াজ দ্য সিনারি 11টা 50। এরপরে কিন্তু আর ওইখানে আরেকটা কুকুর চলে আসছে, আরেকজন মানুষ চলে আসছে, থিং বিন চেঞ্জড। তাহলে ক্রস সেকশন হচ্ছে এইটা, যে আমরা ইউজুয়ালি কি করি, এটাতে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা দেখি একটা পার্টিকুলার পয়েন্টে, জাস্ট ইন ওয়ান টাইম, ওয়ান্স। আচ্ছা, ক্রস সেকশনের সাথে আমি এটা ওই আরেকটা স্টাডি আছে, মানে এগুলা কোহর্ট স্টাডি, যেগুলো এগুলাকে বলা হয় লঙ্গিটিউডিনাল স্টাডি। লঙ্গিটিউডিনাল মানে লং, লং মানে অনেক সময় নিয়ে, এবং ক্রস সেকশন একবার, আর লঙ্গিটিউডিনাল হচ্ছে গিয়ে যে বারে বারে কয়েকবার ওইখানে। তাহলে কোহর্ট স্টাডি তোমরা জানো এখানে অলরেডি, যে আমরা ওইখানে দুটো গ্রুপের লোক থাকে, যে একটা গ্রুপ ওইখানে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, আর আরেকটা হচ্ছে গিয়ে অথবা ডিজিজ, আর আরেকটা গ্রুপ হচ্ছে যার ভিতরে ওইটা নেই। যেমন একটা হতে পারে লাং ক্যান্সারের রোগী, আর আরেকদল হচ্ছে লাং ক্যান্সারের রোগী না। অথবা এমন হতে পারে যে একদল হচ্ছে স্মোকার, আরেকদল হচ্ছে নন স্মোকার। তাহলে এই দুটো গ্রুপ, একটা হবে স্টাডি গ্রুপ, একটা হবে কন্ট্রোল গ্রুপ। তাহলে দুইটা গ্রুপের স্টাডি করে আমরা অবজার্ভ করব, এবং পরে এখানে আমরা কম্পেয়ার করে আমরা রেজাল্ট এখানে দেবো। তাহলে এটা কোহর্ট স্টাডি। কেস এন্ড কন্ট্রোল স্টাডি, তো কেসে এটাও একই ধরনের, এখানে ইউজুয়ালি হয় কেস এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল। তাহলে আমি বলছিলাম লাং ক্যান্সার, এবং তোমার ওইখানে যে লাং ক্যান্সারের উপর, তোর লাং ক্যান্সার ওইখানে হবে কেস, আর ওইটা হচ্ছে গিয়ে কোহর্ট স্টাডিতে ইউজুয়ালি আমরা রিস্ক ফ্যাক্টর দেখি। তো এখানে স্মোকার, নন স্মোকার কোহর্টে, তাহলে ওইখানে হচ্ছে স্মোকার, নন, অথবা স্মোকিং এর কারণে কতজনের লাং ক্যান্সার হয়, ঠিক আছে, স্মোকিং এর কারণে কতজনের লাং ক্যান্সার হয়। তাহলে একদল গ্রুপ আমরা স্মোকার, আরেকদল নন স্মোকার। তাহলে আমরা দেখবো ওইখানে যে স্মোকার এবং নন স্মোকার কাদের বিষয়ে লাং ক্যান্সারের হার বেশি, ঠিক আছে। তাহলে যদি দেখা যায় যারা স্মোক করে তাদের ভিতরে লাং ক্যান্সার বেশি দেন নন স্মোকার, তাহলে আমি বলতে পারি হ্যাঁ, স্মোকিং এর সাথে একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আর এখানে তো অলরেডি কেস যে লাং ক্যান্সার হয়ে গেছে,
তাহলে আরেকবার হচ্ছে লাং ক্যান্সার, তাহলে আমি দেখবো এখানে লাং ক্যান্সার হয় নাই, তাহলে লাং ক্যান্সার রোগীর ভিতরে স্মোকার কতজন স্মোক করছে। আমি যদি দেখি যে লাং ক্যান্সারের রোগী মেজরিটি এখানে হচ্ছে স্মোকার, তাহলে আমি এটা ধরে নিতে পারি যে ওই লাং ক্যান্সার মানে স্মোকিং হচ্ছে একটা কারণ। ঠিক আছে, আরেক দল মানুষ যে ওইখানে তাদের লাং ক্যান্সার নেই, তাহলে ওদের ওদের ভিতরে স্মোকিং থাকলে ওরা খুব কম স্মোক করে, তাহলে বোঝা গেল যে ওইখানে স্মোকিং এর কারণে ওদের লাং ক্যান্সার হয়েছে। ওরা যদি স্মোকিং করে নাই, লাং ক্যান্সার হয় নাই। কেস কন্ট্রোল জানো তোমরা এগুলো, তাই একটা আমি বললাম কেস কন্ট্রোল। আর হচ্ছে কন্ট্রোল ট্রায়াল, ওইখানে একটা এটা এক্সপেরিমেন্টাল স্টাডি, ইন্টারভেনশন দেওয়া হয়। যেমন আমরা যেমন রিসিভিং ড্রাগ, তুমি একটা গ্রুপকে আমি ওষুধ দিলাম, আরেকটা গ্রুপকে আমি ওষুধ দিলাম না, তাহলে আমি দেখবো ওই হ্যাঁ যে কাদের ভিতরে তোমার যাদেরকে ওষুধ দিলাম, যে জ্বর, ঠিক আছে, এক দলকে আমি প্যারাসিটামল দিলাম, আর দলকে প্যারাসিটামল দিলাম না, তাহলে কোন গ্রুপ তাড়াতাড়ি ভালো হয়ে গেল, বা কোন গ্রুপ ভালো হলো, কোন গ্রুপ ভালো হলো না। তাহলে একটা গ্রুপ হচ্ছে গিয়ে যাদেরকে দিলাম আমি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, যাদেরকে দিলাম না তারা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তো একটা ইন্টারভেনশন, একটা ড্রাগ হতে পারে, একটা ভ্যাকসিন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কন্ট্রোল ট্রায়াল। আচ্ছা, তাহলে এই যে আমরা স্টাডি ডিজাইন বললাম এতগুলো, এগুলোর ভিতরে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে মজবুত প্রমাণ কোনটা, সবচেয়ে স্ট্রং এভিডেন্স, মানে তুমি যদি এই ডিজাইনের স্টাডিটা করো তাহলে সবাই এই স্টাডিটার রেজাল্ট মেনে নিবে, এটা হচ্ছে ভেরি স্ট্রং এভিডেন্স। তো এটা হচ্ছে আমরা বলি আরসিটি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, র্যান্ডমাইজ কন্ট্রোল ডাবল ব্লাইন্ড ট্রায়াল, অথবা আরসিটি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আমরা যদি এটা করতে পারি তাহলে দিস ইজ দ্য বেস্ট এভিডেন্স। কিন্তু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল সমস্যা হচ্ছে ইউ ক্যান নট ডু ইন অল কেসেস। আরসিটি সকল ক্ষেত্রে এটা করা যায় না, সবসময় আমরা করতে পারি না। যদি করা যেত তাহলে দ্যাট কুড বি গুড এনাফ, কারণ ওইখানে ইথিক্যাল কোয়েশ্চন আছে যার কারণে এটা হয় না, আবার অনেকগুলো হচ্ছে প্র্যাকটিক্যালিটি আছে যার কারণে এটা সম্ভব হয় না। তাহলে আমরা জেনে নিলাম আরসিটি যদি আমরা করি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তাহলে সেটা দিয়ে যে আমার স্টাডির রেজাল্ট আসবে, দ্যাট কুড বি দ্য বেস্ট প্রুফ। আরেকটা হচ্ছে গিয়ে আমরা সার্ভে করতে পারি, সার্ভে। এবং তোমরা যে স্টাডি করবা যেগুলো হচ্ছে, এগুলো মোস্টলি কিন্তু পরবর্তীতে এটা হচ্ছে সার্ভে রিসার্চের মতো। তাহলে সার্ভে রিসার্চটা কি, আমি ওই একটা বিশেষ মুহূর্তে আমি ওইখানে যে একটা ওই স্ন্যাপশট ক্রস সেকশনাল স্টাডির মতো, ওই যে আমি যেটা বলছি ফটো, একটা মুহূর্তের ফটো, স্ন্যাপশট ওইখানে। এবং সার্ভেটা ইউজুয়ালি হয় বেটার ফর ডেসক্রিপটিভ স্টাডি, যাদেরকে আমরা ওইখানে যে হু, হোয়াট, হাউ, হ্যাঁ, হোয়াই, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে যাই। ডেসক্রিপটিভ স্টাডি কি স্থান, কাল, পাত্র, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে, সো ইট ইজ বেস্ট সুইটেড ফর ডেসক্রিপটিভ স্টাডি। তারপরে তোমাকে বিবেচনা যেটা করতে হবে, স্টাডি স্যাম্পল। তুমি তো স্টাডি করবে কতজন মানুষের উপর করবে, তোমার সাইজ, স্যাম্পল সাইজ কত, তোমার ওইখানে মানুষের সংখ্যা, তোমার স্যাম্পল সাইজ মানে স্যাম্পল, তুমি কতজন মানুষ। এবং আমি যে স্যাম্পল যেটা নিচ্ছি ওয়েদার ইটস রিপ্রেজেন্টেটিভ অর নট। তাহলে রিপ্রেজেন্টেটিভ বলতে আমি কি বুঝি, যেমন একটা উদাহরণ দেওয়া যাক, তুমি একটা স্টাডি করলে, সেটা করলে মণিপুরি লোকদের উপর বা খাসিয়া লোকদের উপর, ওকে, তুমি স্টাডি করছো, তাহলে করে এখন তুমি যদি বলো যে বাংলাদেশে কিন্তু বাংলাদেশি বেঙ্গলি লোক হচ্ছে, বাঙালিরা মেজরিটি, এখন খাসিয়াদের উপর একটা স্টাডি করে, মণিপুরীদের একটা স্টাডি করে তুমি যদি বলো এটা সবার জন্য প্রযোজ্য, তাহলে এটা তো হলো না, দিস ইজ নট রিপ্রেজেন্টেটিভ, এটা সবার জন্য প্রযোজ্য হবে না। তাহলে তুমি শুধুমাত্র পুরুষদের উপর একটা স্টাডি করলে, মেয়েদেরকে তুমি এখানে বাদ দিয়ে দিছো, তারপর এটা বললে তুমি সবার জন্য এটা প্রযোজ্য, এটা তো হলো না, দিস ইজ নট এ রিপ্রেজেন্টেটিভ। তাহলে সেটা
হবে সবার এখানে কি অংশগ্রহণের মাধ্যমে, তাহলে ইট শুড বি রিপ্রেজেন্টেটিভ। আমি এখানে ছেলেও নেব, ওইখানে মেয়েও নেব, আমি এখানে মণিপুরি লোকজনও নিব, আমি বাঙালি লোকজনও নিব। যেহেতু বাঙালি বেশি, কাজে বাঙালি লোক বেশি থাকবে, ওইখানে ওরা কম থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে। এবং আমার স্টাডি স্যাম্পলটার একটা প্রিন্সিপাল হচ্ছে যে স্যাম্পলটা যদি একটু বড় হয়, তাহলে সেটা তোমার স্টাডি রেজাল্টটা একটু শক্তিশালী হয়। তবে স্যাম্পলটা একটু বড় হওয়া দরকার, কিন্তু সেই কত বড় হবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে যে স্টাডি তো আমি করলাম, তো এটার কোয়ালিটি কেমন, আর কি স্টাডি করছে, ওইটার কি হিসাব নিকাশ করছে, কিভাবে ডাটাগুলো এখানে তোমার প্রসেস করছে, তো এটা তো ঠিক না। তাহলে তোমার স্টাডি করলেও তোমার সাথে কোয়ালিটি ইটস রিগার্ডিং ইওর ডাটা ম্যানেজমেন্ট। তুমি ডাটা কালেকশনটা করছো কিভাবে, কোয়ালিটিতে ওর মেথোডোলজি আসবে এখানে। তুমি স্টাডি ডিজাইনটা যে করছো, তুমি মেথডটা প্রপারলি ফলো করছো কিনা, বা তুমি যে রিসার্চ কোয়েশন সেটার সাথে ওই স্টাডি ডিজাইনটা ম্যাচ করে কিনা, ডাটাগুলো আমি কালেকশন করলাম প্রপারলি করলাম কিনা, ডাটাগুলোর আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করলাম সেটা আমি ঠিকমতো করলাম কিনা। সো তারপর হচ্ছে কেস এবং কন্ট্রোল, এই যে আমি সিলেকশন করলাম কেস কন্ট্রোল, এদেরকে আমি প্রপারলি সিলেক্ট করলাম কিনা। সো এখানে দিস আর দ্য কোয়ালিটি ইস্যুস যেগুলো আসবে, ওগুলো আমাদের বিবেচনায় আনতে হবে। এখন আমরা ব্যাক করলাম প্রথমে রিসার্চ, প্রথম জায়গায় আমরা এখন শুরু করতেছি একটা রিসার্চ। তাহলে আমার রিসার্চ কোয়েশ্চন, আমার একটা রিসার্চ প্রবলেম, যে আমি যে বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই, যে বিষয়টা নিয়ে কাজ করার জন্য আমি ওইখানে মনস্থির করেছি, তাহলে আমি সে বিষয়টা, সেখানে প্রথম কথাই হচ্ছে এমন কোনো বিষয় আমি নেব না যে সম্বন্ধে আমি যথেষ্ট আমার জ্ঞান নেই, আমি জানি না। তাহলে আমাকে যথেষ্ট নলেজেবল হতে হবে অ্যাবাউট দ্য এরিয়া আই ওয়ান্ট টু ডু রিসার্চ। প্রথমে আমার জানা থাকতে হবে এখানে, আই মাস্ট হ্যাভ টু নো থিংস। আনলেস আই হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দ্য ভেরি এরিয়া যেটার উপর আমি কাজ করতে চাই, তাহলে সেটা আমার করা উচিত হবে না, মোটেই উচিত হবে না। ইউ শুড নট। তাহলে 2 নম্বর পার্টটা হচ্ছে, তাহলে আমি এই যে আমার রিসার্চ কোয়েশ্চনটা আমি ঠিক করলাম, তাহলে ওই যে রিসার্চ কোয়েশ্চনটা আমি ঠিক করলাম যে প্রবলেমের তো অনেক দিক আছে, মাল্টিফেসেট। তাহলে আমি ওই প্রবলেমের কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। সে ম্যালেরিয়া জ্বর, তাহলে ম্যালেরিয়া জ্বরের আমি কি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাই, আমি কি তার ট্রান্সমিশন নিয়ে কাজ করতে চাই, আমি কি তার প্রিভেনশন নিয়ে কাজ করতে চাই, আমি কি তার ট্রিটমেন্ট নিয়ে কাজ করতে চাই। সো ইউ ডিসাইড। তাহলে আমি ওই প্রবলেমের কোন বিষয়টা নিয়ে আমি কাজ করব, আমার অবজেক্টিভ কি, আমার উদ্দেশ্য কি হবে। অবজেক্টিভস, আমার রিসার্চের উদ্দেশ্য হচ্ছে আই ওয়ান্ট টু ডু দিস রিসার্চ ফর দিস, এই কারণে আমি করতে চাই। তাহলে আমার রিসার্চ করার, এবং আমি এই রিসার্চের মাধ্যমে এই জিনিসগুলো বের করতে চাই। আই ওয়ান্ট টু লুক ইনটু দিস ম্যাটার্স ইন এ রিসার্চ। তাহলে এই যে জিনিসগুলো করব আমি, তাহলে এই যে কথাগুলো আমি লিখবো অবজেক্টিভ, আমার অবজেক্টিভ, আমি কিন্তু অনেক বিরাট একসাথে অনেক বিশাল ব্যাপার, অনেক বিরাট ব্যাপার করে ফেলবো, এই জন্য চিন্তা ভাবনা করা ঠিক না। এটা আই শুড কিপ ইট সিম্পল, নট কমপ্লেক্স। ওইখানে বাহাদুরি দেখানোর কোনো ব্যাপার নেই। যে প্রবলেমটা আমি খুব এখানে সিম্পল, ভেরি সিম্পলি ওইখানে, যে আমি চেষ্টা করবো এটাকে একটু সহজ সরল রাখার জন্য, কঠিন না। তারপরে হচ্ছে ভেরিয়েবল, যে রিসার্চ এখানে অনেক জিনিস থাকে, যে আমি অনেক জিনিস দেখতে চাচ্ছি, একই সাথে অনেকগুলা জিনিস দেখতে চাচ্ছি, দেয়ার আর সো মেনি ভেরিয়েবলস। এটা ঠিক না। যদি তুমি ভেরিয়েবল অনেকগুলো তুমি নিয়ে নিছো, এখানে অনেক জিনিস দেখতে চাচ্ছ, তুমি কিন্তু বিপদে পড়বে। ইট ইজ মোর ডিফিকাল্ট টু ম্যানেজ। তারপরে হচ্ছে যে সময় আমার অবজেক্টিভটা আমি ডিজাইন করব, ওই সময় আমি কি করতে পারি, এটা কিন্তু তুমি একলা একলা না, ওই সময় তোমাকে কি করতে হবে, যে তোমার সিনিয়র কলিগ যারা আছে তাদের সাথে তুমি আলাপ আলোচনা, কারণ অবজেক্টিভ ওয়ান্স ইউ ডিসাইড, তাহলে এটা কিন্তু তোমাকে এই লাইনে কাজ করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলো দেখার জন্য। তো রং অবজেক্ট। ওকে, স্যার আপনাকে দেখা যাচ্ছে বাট স্লাইড দেখা যাচ্ছে না। ও আমাকে দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। স্যার আসছে এখন স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, তাহলে লিটারেচার সার্চ আমরা, যে আমি জানবো, আমি যে বিষয় নিয়ে কাজ করতে চাই, এই বিষয় সম্বন্ধে আমি তো জানতে চাই, আমি একটু নিজেকে এনরিচ করতে চাই, আমি আমার ধারণাটা আরো সমৃদ্ধ করতে চাই, ঠিক আছে।
তাহলে আমরা লিটারেচার সার্চ করবো এটা জানার জন্য। আমরা বিভিন্ন জার্নাল দেখবো, আমরা এখানে ওয়েবসাইট গুলো আমরা সার্চ করব, ঠিক আছে? তাহলে কেন আমি করব, যে আমি এই বিষয়ে আর কেউ কোনো কাজ করছে কিনা, ওয়েদার মাই আইডিয়া ইজ অরিজিনাল, অথবা অলরেডি এখানে অনেকগুলা কাজ করা হয়েছে। আচ্ছা, তাহলে ওইখানে যে একটা আমি দেখলাম একটা আর্টিকেল, তাহলে আমি এখানে আর্টিকেলের শুধু অ্যাবস্ট্রাক্ট না, তাহলে ওরা কিভাবে কাজটা করছে, মেথোডোলজি সহ আমি একটু ফুল আর্টিকেলটা পড়ার চেষ্টা করব। তারপরে আর্টিকেল যেটা, সেটা নিচে কিন্তু রেফারেন্স থাকে, তাহলে সেটাতে উনি কোন কোন জায়গা থেকে কোন কোন রেফারেন্স দিছে, কাদের কাদের সাহায্য নিছে, তাহলে আমি সেগুলো দেখে নিতে পারি। কারণ আমি যে সময় রাইট আপ করবো, তাহলে ওই জিনিসগুলো কিন্তু ওইখানে, তো ওইখান থেকে আমি ধার নিতে পারি একটা জিনিস। তো ওনার রেফারেন্সটা, উনি যে রেফারেন্স থেকে নিছে, ওই রেফারেন্স আমি দেখতে পারি, চেক আউট করতে পারি যে ওইখানে, হ্যাঁ ওইটা তো আমিও দেখতে পারি, একটু একটা স্টাডি ওইখানে রেফারেন্স উনি দিছে, তাহলে ওইটা জাস্ট টু হ্যাভ নিউ ইনসাইট। তাহলে এই জিনিসগুলো লিটারেচার সার্চ আমরা এগুলো ডিটেলস পড়বো, পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস জানবো। জাস্ট এ স্ন্যাপশট তোমরা জেনে রাখলে লিটারেচার সার্চ আমাকে কেন করতে হয় এবং আমি এখানে কি জিনিসগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে, এগুলা হয়ে গেল। এখন কিন্তু আমাকে, যে আমরা বলি রিসার্চ প্রটোকল, ঠিক আছে, আমাকে ওই যে রাইট আপ বলছি লিখতে হবে। তাহলে আমার রিসার্চ স্টাডি কোয়েশ্চন, আমার রিসার্চ কোয়েশ্চনটা আমি ঠিক করে ফেলছি, আমার মেথোডোলজিটা আমি ঠিক করে ফেলছি, আমার অবজেক্টিভ আমি ঠিক করে ফেলছি, আমি যথেষ্ট পড়াশোনাও করছি আমার যে ওই বিষয় নিয়ে। এখন সময় যে হচ্ছে আমি একটা লেখা একটু আমি লিখবো, আমার রিসার্চ প্রটোকলটা আমি একটু প্রটোকলটা আমি লিখবো। তাহলে লিখতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে, ওইটা, এগুলোর সম্বন্ধে পরবর্তীতে আমরা আরো ডিটেলস জানবো। তো তোমাদের এখানে জাস্ট ইন্ট্রোডাক্টরি, যে আমাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, ভূমিকা, ঠিক আছে, কেন আমি রিসার্চ করতেছি, কেন আমি চাই, এই বিষয়টা কি, কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং কি আমি ওইটাতে দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে আমি মেথোডোলজি, আমি কিভাবে রিসার্চটা করব, মেথোডোলজি, ওই যে আমরা বলছি কেস কন্ট্রোল স্টাডি, কেস সিরিজ, এনিওয়ে। তাহলে আমি আমার মেথোডোলজি এবং এইটার সম্বন্ধে আমি মোটামুটি ডিটেলস আমি বলবো, ঠিক আছে, মেথোডোলজি। আচ্ছা, তারপরে আমি এটা ওইখানে একটু এক্সপার্ট ওপিনিয়ন নেব। আমি প্রটোকলটা লিখে যে ওইখানে আমি একটু এক্সপার্ট ওপিনিয়ন নিব, যে ওইখানে কোনো কিছু যে একটু চেক ইট আউট, ওইখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, হ্যাঁ ওইটা আমি কিভাবে একটু মেক ইট এ বিট মোর রিফাইন্ড। তো এক্সপার্টদের সহযোগিতা যে কোনো স্টেজ, ইন এভরি স্টেজ ইউ ক্যান টেক ইট, বাট এগুলো হচ্ছে তুমি একটা শেপে আমি যাচ্ছি ফাইনাল স্টেজ, আমার আইডিয়াগুলা আই হ্যাভ ওইখানে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট আমি লিখে ফেলছি ওইখানে। সো এখন মানে ইটস ইজিয়ার, ইভেন তুমি যার সাহায্য নিতে চাও সে হি ক্যান সি যে তোমার টোটাল জিনিসটা যে তুমি আসলে কি করতে চাচ্ছ, হি ক্যান গিভ ইউ সাউন্ড আইডিয়া। তো প্রটোকলের ভিতরে তোমার আরেকটা জিনিস আসবে, যেটা হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। ইথিক্যাল কনসিডারেশন অর্থাৎ এটা কিন্তু এখন একটা বিগ ইস্যু, যে ইথিক্স, যে আমি যে আমার স্টাডি করতে যাচ্ছি, এটাতে আমার স্টাডির মাধ্যমে যাদের পর স্টাডি স্যাম্পল, ওইটা কি কোনো তাদের ক্ষতি হবে, হ্যাঁ তাদের ওখানে যে প্রাইভেসি কি কোনো হ্যাম্পার হবে, তাহলে ফিজিক্যাল হার্ম হতে পারে, তার সাইকোলজিক্যাল ট্রমা হতে পারে, তারপরে তার ওখানে প্রাইভেসি, তার গোপনীয়তা যেটা আছে সেটা রক্ষিত হবে কিনা, তারপর ওইটা যে শুধু মহিলাদের প্রাইভেসি বলে কথা আছে সেটা রক্ষিত হবে কিনা। সো ওইখানে ইথিক্যাল অনেকগুলো ইস্যু আছে, এগুলা অলরেডি তুমি হয়তো জানো, না হলে তুমি এটা জানবে। তাহলে এই জিনিসগুলো, এবং সে ইথিক্যাল একটা ক্লিয়ারেন্স লাগে, ইথিক্যাল একটা ক্লিয়ারেন্স লাগে, সেটা তোমাকে নিতে হবে। তারপরে আরেকটা জিনিস এখানে তোমরা দেখতেছো যে বাজেট। তাহলে তুমি যদি একটা রিসার্চ ওখানে করতে চাও এবং তুমি একটা ওখানে ফান্ডের প্রয়োজন, ইউ নিড টু হ্যাভ এ ফান্ড, তুমি এখানে ফান্ড চাচ্ছ, তাহলে তোমাকে তো একটা বাজেট দিতে হবে, যে আমি এখানে 10 লক্ষ টাকার একটা ফান্ড চাচ্ছি, আমি এখানে $1 মিলিয়ন একটা ফান্ড চাচ্ছি, আমি এখানে 3,000 বা 5,000 টাকা একটা ফান্ড চাচ্ছি, তাহলে তুমি এখানে একটা বাজেট তোমাকে করে দিতে হবে। তো বাজেট, এটা তোমাদের জানা থাকবে, এগুলো তো পরবর্তীতে ডিটেইলস আসবে। তারপরে তোমাকে যেটা করতে হবে ওইখানে, যে তোমাকে আরো কিছু জিনিস ওইখানে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং ওইটা তোমাকে লিখে দিতে হবে, যে তোমার স্টাডি করতে গেলে তুমি তো একলা করবে না, ওইখানে আরো লোকজনের প্রয়োজন। যেমন তোমার ওইখানে ডাটা কালেক্টর, সে তুমি এখানে কিছু ডাটা কালেক্টর নিছো,
ওরা ঠিক মতো কাজ করতেছে কিনা, তুমি কিছু সুপারভিশন নিছো। তোমার ডাটা ম্যানেজ করার জন্য তুমি ওইখানে একজন কি করছো, যে কম্পিউটার যে ডাটা অ্যানালিস্ট থাকে ওইখানে চাকরি দিছো। তাহলে এই যে তুমি তুমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, তোমার সাথে কিছু কো ইনভেস্টিগেটর আছে, তাহলে কার কি দায়িত্ব? অ্যাসাইনমেন্ট অফ রোলস। ঠিক আছে, সময় কতদিন, তোমার কতদিনে তুমি প্রজেক্টটা শেষ করবে, তোমার রিসার্চের টাইম ডিউরেশন কতদিন। ঠিক আছে, এই স্টাডি করতে গিয়ে তোমার কি কি জিনিসপাতি লাগবে, কি যন্ত্রপাতি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তো এক্সপেরিমেন্টাল করতেছি না, আমার ল্যাব ইনস্ট্রুমেন্ট লাগতেছে না, তাহলে আমার তো একটা কম্পিউটার লাগবে, আমার তো এখানে কাগজ কলম লাগতে পারে, আমার এখানে পেন্সিল লাগতে পারে। ঠিক আছে, তাহলে আমার যে জিনিস প্রয়োজনীয় সেগুলা তাহলে আমাকে জোগাড় করতে হবে। ওই যে বলছিলাম ইথিক্যাল, তাহলে আমি কি ওই কাজটা শুরু করার আগে আই হ্যাভ টু গট দ্য ইথিক্যাল অ্যাপ্রুভেল, অর্থাৎ দে উইল, তারা আমাকে বলবে ঠিক আছে নো প্রবলেম ইউ ক্যান স্টার্ট। এখন তুমি কাজ করতে গিয়ে মধ্যে ইথিক্যাল কমিটি বললো যে মানে না না, ইথিক্যাল অ্যাপ্রুভেল কার কাছ থেকে নিবে, যে তুমি যে ইনস্টিটিউটে কাজ করতেছো ওই ইনস্টিটিউটের মেবি একটা ইথিক্যাল কমিটি আছে, রিসার্চার। ওই সিলেট মেডিকেল কলেজে কিন্তু একটা ইথিক্যাল কমিটি আছে, শাহজালাল ইউনিভার্সিটিতে আছে। সো ইউ গো, ইউ নিড টু টেক দেয়ার অ্যাপ্রুভেল, তাদের গ্রিন সিগন্যাল। ঠিক আছে, তারপরে তুমি যদি এটা যে অনেক বড় বিষয় হয়, তোমরা যেগুলো করবে ওইটা তো নিজের মানে পরীক্ষা পাশের জন্য করবে না, তো ফান্ডিং এর ব্যাপার নেই। কিন্তু তুমি সামথিং যে একটা বড় বিষয়, তখন ওইখানে ফান্ডিং এর নিজের পয়সা কত রিসার্চ করবে, নিজের পয়সা রিসার্চ দুজন করে নাকি। মোস্টলি লোকজন রিসার্চ করে হচ্ছে গিয়ে বিভিন্ন ফান্ডিং এজেন্সি আছে, ডাব্লিউএইচও থেকে শুরু করে ওইখানে ইউএনএফপিও, ডাব্লিউএইচও, ইউএসএইড, হ্যাঁ, তো এখানে অনেক ইউরোপিয়ান ইউনিয়ন, তো সো দে ক্যান, ইউ ক্যান গেট ফান্ড, ইউ ক্যান অ্যাপ্লাই এন্ড গেট ফান্ড। আচ্ছা, তারপর ওই যে আমরা বলছিলাম ওই যে তোমার লোকজন, তাহলে ওইখানে যে কার রেসপন্সিবিলিটি কি হবে সেটা তুমি বলে দিবে, যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ওনার দায়িত্ব হচ্ছে এই, ডাটা কালেক্টর তার দায়িত্ব হচ্ছে শুধু ডাটা কালেকশন করা, করে নিয়ে আসা, আর কিছু না। ঠিক আছে, তারপরে আমি কিভাবে আমার ওই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, তো অলরেডি আই থিঙ্ক ইউ হ্যাভ গন থ্রু বায়োস্ট্যাটিস্টিক্স পড়ানো হয়েছে। তাহলে ওইখানে যে আমি কি করতে চাই, আমি কি পি ভ্যালু, আমি কি টি টেস্ট, জেড টেস্ট, আমি কোনটা করতে চাই। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এগুলা তোমাকে ওখানে দেখতে হবে। তারপর আমার যে প্রটোকল, যেটা কোন অবস্থায় কিন্তু আমি প্রটোকল থেকে আমি সরে যাব না, আমি ঠিক যে কাজগুলা করার কথা বলছি, আমি যেটা লিখছি, তাহলে স্টিক টু ইউর প্রপোজাল। আর ওই স্যাম্পল সাইজ যেটা, তাহলে আমার স্যাম্পল সাইজটা ওইটা আমি উল্লেখ করে দেব, যে প্রটোকলের ভিতরে যে আমার স্যাম্পল সাইজ হবে এত, আমি 100 জনের উপরে স্টাডি করব, আমি 50 জনের উপর করব, দেন মাই স্যাম্পল সাইজ, সেটা আমি বলে দিব, তোমাকে বলে দিতে হবে স্যাম্পল সাইজ। এখন তোমার এই যে ডাটা কালেকশন, তাহলে ডাটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো, তথ্য তুমি কিভাবে সংগ্রহ করতে পারো, ইনফরমেশন তুমি কিভাবে কালেক্ট করতে পারো, তো সেটার অনেকগুলা মেথড আছে। তো এখানে আমরা কিছু মেথড একটু জাস্ট তোমাদের জানার জন্য আমরা আলোচনা করতেছি। একটা হতে পারে কোয়েশ্চনার। তো কোয়েশ্চনার এটা কি হতে পারে, কোয়েশ্চনার এটা আমি কোয়েশ্চনারে যে আমি এটা কি করতে পারি, যে বাই পোস্ট আমি এটা বিভিন্ন লোকজনের কাছে পাঠাতে পারি, যে ভাই আমি পাঠালাম এটা, আপনি এটা ফিল আপ করে সাথে আমি খাম দিলাম, স্টাম্প সহ, যে রিটার্ন খাম, যে আপনি এটা ফেরত পাঠাবেন। এই তো ওইখানে কিন্তু রেসপন্স রেটটা কম হয়, সবার তুমি যে ওইখানে পাঠাইলেই সে তোমার কাছে ওইটা ফিল আপ করে পাঠিয়ে দেবে, এটা কিন্তু খুব কম হয়। হয়তো তুমি এই জন্য অনেক লোকের কাছে পাঠাতো, 1000 লোকের কাছে পাঠাইছো, তুমি ফেরত পাইতো 200টা বা 300টা, ইট মে বি লাইক দিস। তাহলে লার্জ স্যাম্পল তোমার দরকার হবে, ওইখানে রেসপন্স রেট তোমার কত, রেসপন্স রেট ভেরি লো। ইউজুয়ালি যেটা হয়, আমরা তো এখন অনলাইন ওইগুলা করি, আমরা কোয়েশনার দিলাম, আমরা আহ্বান কাউকে ওখানে পাঠালাম, তাহলে সে এখানে রেসপন্স এমনিতে অনলাইন হতে পারে, আমি জেনারেল আমি এটা ছেড়ে দিলাম, ভাই আপনি একটু এটা রেসপন্স করেন। তো এখানে সো ইট মে বি পোস্টাল কোয়েশনার, ইট মে বি অনলাইন। আরেকটা হয় যে আমি ইন্টারভিউ, সরাসরি সামনাসামনি ইন্টারভিউ। এটা হচ্ছে গিয়ে তো সময়ের একটা লোকের সাথে যোগাযোগ করতে হবে, তার সময় নিতে হবে। হ্যাঁ, তো এখানে এটা তো একটু তোমার এটা হয় রেসপন্স রেটটা হাই, আমি তার ইন্টারভিউ নিতে চাচ্ছি, সে সম্মতমূলক হলে এটা তো অসুবিধা নাই, এটা তার রেসপন্স রেটটা হাই হয়। কিন্তু অনেক জায়গায় তুমি ইন্টারভিউ নিতে গেলে কিন্তু মানুষ বলবে এটা আমার সময় নিচ্ছেন, ইউজুয়ালি বাইরে হয় রিসার্চের জন্য, যে আমাকে তো পয়সা দিতে হবে, আমি তো এমনিতে আপনার সাথে কথা বলবো না, আমার সময়ের তো দাম আছে।
আমি আপনাকে সময় দিচ্ছি, সো ইউ হ্যাভ টু পে ফর মাই টাইম। তো এটা অনেক সময় অনেক কস্টলি হয়ে যায়, আর যে টাইম কনজিউমিং, সময় অনেক বেশি সময় দেয়। আরেকটা হতে পারে যে টেলিফোনে ইন্টারভিউ নেওয়া, টেলিফোন। তো এখানে আবার সমস্যা, ওইখানে হাইলি বলে ভাই না ভাই, ওই যে টেলিফোনে করে না, বিভিন্ন কোম্পানি দ্বারা প্রমোট করে, ব্যাংক থেকে করে, বিভিন্ন কোম্পানি, খাদ্য সামগ্রী কোম্পানি করে, যে আপনার সাথে কথা বলতে চাই, মেয়েরা কথা বলে, কত সুন্দরভাবে কথা বলে, তাই না? ওইখানে ইয়ার দেন ইউ রিফিউজ সামটাইম, যে না আমার তো এখন সময় নাই, আমি তো ব্যস্ত, আপনি পরে ফোন করেন। তাহলে এখানে হাই লেভেল অফ রিফিউজাল থাকে টেলিফোনে, বাট ইটস চিপার এন্ড কুইকার, ইটস ইজিয়ার। এখন আমরা ওই যে কোয়েশ্চন নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি যে প্রশ্ন আমি যেগুলা করতে চাই, এটা তো আর মুখে মুখে হতে পারে, ওইটা যদি হয়, অথবা এটা রিটেন থাকতে পারে কোয়েশ্চনার, ইউজুয়ালি রিটেনই থাকে ওইখানে। তো কোয়েশ্চনারটা কি ধরনের হবে, ওইখানে কিছু নীতিমালা আছে, যে আমি যে সময় কোয়েশ্চনারটা আমি তৈরি করব, আমি আমার প্রশ্ন, দিস ইজ এন ইনস্ট্রুমেন্ট, রিসার্চ ইনস্ট্রুমেন্ট কোয়েশ্চনার, তাহলে এটা এক নম্বর কথা হচ্ছে ইট শুড বি ক্লিয়ার, এটা অ্যাম্বিগাস হবে না, যে এটার উত্তর, একটা প্রশ্নের উত্তর একই রকম হবে, বিভিন্ন রকম হতে পারে না। ইট শুড বি সিম্পল এবং এটা শর্ট। তাহলে এটা মনে রাখতে হবে যে আমার প্রশ্নটা হবে ভেরি ক্লিয়ার, ইট হ্যাভ টু বি সিম্পল এবং ইট হ্যাভ টু বি শর্ট। ওকে, আচ্ছা। একই প্রশ্নের ভিতরে ডাবল ব্যারেল কোয়েশ্চন, মানে দুইটা প্রশ্ন, এটা অ্যাভয়েড করা উচিত। একটা প্রশ্ন থাকবে, নট একাধিক প্রশ্ন এখানে থাকবে না। আর প্রশ্ন ওইখানে যে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে আই স্ট্রেন করে ক্যাপিটাল লেটার, সবগুলো আমি যদি ক্যাপিটাল লেটারে প্রশ্ন করি, মানে ওখানে লিখে, তাহলে এটা উচিত না। সো ইউ নিড টু অ্যাভয়েড ক্যাপিটাল লেটার, এইটা বিরক্তিকর, এটা স্ট্রেনিং। আচ্ছা, তারপরে আমরা কোয়েশ্চনারে আমরা পার্ট করি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং এটা গ্রুপ ওয়াইজ সাবজেক্ট। যেমন এটা হচ্ছে গিয়ে, যেমন আমি সাইকো সোশ্যাল, সোশিও ডেমোগ্রাফিক, হ্যাঁ, তাহলে একটা হবে সোশ্যাল, একটা পার্টে প্রশ্নগুলো থাকবে তার সোশ্যাল পার্ট, আর একটা জায়গায় প্রশ্ন থাকবে ডেমোগ্রাফিক পার্টটা, ঠিক আছে? সোশিও ডেমোগ্রাফিক, সোশিও ইকোনমিক। তাহলে একটাতে হবে তোমার যে সোশ্যাল, একটাতে হবে ইকোনমিক। আচ্ছা, এখন কোয়েশ্চন হতে পারে ওপেন, এটা হতে পারে ক্লোজড, এটা হতে পারে আনস্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড, অথবা সেমি স্ট্রাকচার্ড, ঠিক আছে? ওপেন কোয়েশ্চন, ওপেন কোয়েশ্চন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমি জানি না, এটা আমি যাকে প্রশ্ন করছি উনি জানে, উনি এটা বলবে যে আপনার ঘরে বা আপনি এই বছরে আপনি কতবার জ্বরে আক্রান্ত হলেন, এই বছর বা গত 5 মাসে, গত 6 মাসে আপনার ওইখানে বাসায় কতজন ডায়রিয়া আক্রান্ত হলেন। তাহলে এটার রিপ্লাই আমি জানি না, সেটা সে বলবে। তাহলে এটা হচ্ছে কি ওপেন, তাহলে এটা কোয়েশ্চনটা হচ্ছে ওপেন। আরেকটা হচ্ছে গিয়ে যে আপনার বাসায় কতজন গত 6 মাসে জ্বরে আক্রান্ত হলেন, 1 জন, 2 জন, 3 জন, অনেক। তাহলে এটা কিন্তু আমি স্ট্রাকচার করে দিলাম, 1, 2, 3, অথবা অনেক। আপনার বাসায় কি কেউ জ্বরে আক্রান্ত, হা না, ইয়েস অর নো। তাহলে এটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চন, সে কিন্তু ওই যে ইয়েস অর নোর বাইরে যেতে পারবে না, ঠিক আছে? ওইখানে তার আর সে উত্তরটা আমি বলে দিচ্ছি, সে ওইখানে ঠিক মার্ক দিবে। তাহলে এটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চন, এটাকে বলা হয় স্ট্রাকচার ইন্টারভিউ, যে আমি শুধু ওইখানেই শেষ, আমি কিন্তু আর কথা বাড়াতে দেব না, হা অথবা না। হ্যাঁ, আপনি করেন কি করেন না, হা অথবা না, আপনি খান কি খান না, হা না, শেষ। ওইখানে নেক্সট কোয়েশ্চন, এরপরে নেক্সট কোয়েশ্চন, এটাকে বলা হয় স্ট্রাকচার ইন্টারভিউ। আরেকটা হতে পারে সেমি স্ট্রাকচার। সেমি স্ট্রাকচারটা কি, যে তোমার কিছু প্রশ্ন হবে ওপেন আর কিছু প্রশ্ন হবে ক্লোজড। সো ইটস এ কম্বিনেশন অফ ওপেন এন্ড ক্লোজ কোয়েশ্চন, এটাকে আমরা বলি সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। তাহলে ওইখানে যার আমি ইন্টারভিউ নিচ্ছি তার স্বাধীনতা থাকবে কিছু কথাবার্তা বলার, তার অনুভূতি প্রকাশের, সে কিছু কথাবার্তা বলবে, ঠিক আছে? ওপেন। আর কিছু হচ্ছে না, ওইখানে স্ট্রাকচার, আমি যেটা যে হ্যাঁ না অথবা কতজন কি, এটার ভিতরে থাকবে। সো দিস ইজ সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউটাকে আমরা বলি। যখন ওইখানে আরেকটা বিষয়, এটাকে বলা হয় পাইলটিং। পাইলটিং তো এটা তোমরা ধারণা নিশ্চয় আছে অলরেডি, আই থিঙ্ক। অর্থাৎ এটা হচ্ছে একটা ডামি ট্রায়াল। ডামি ট্রায়াল
মূল যুদ্ধ শুরু করার আগে একটা রিহার্সেল, পাইলটিং মানে হচ্ছে রিহার্সেল, তো রিসার্চের একটা রিহার্সেল। তাহলে আমি মূল রিসার্চ কাজ শুরু করার আগে আমি একটা দামি ওইখানে রিসার্চ আমি করে নেব। তাহলে এটা কিভাবে করতে পারি? যেমন সে ফর মানে এটাকে বলা হয় পাইলটিং বা পাইলট স্টাডি। যেমন কোয়েশ্চনার, আমি একটা কোয়েশ্চনার ডেভেলপ করলাম, ঠিক আছে? তো কোয়েশ্চনার ডেভেলপ করে এটা আমার ধারণা যে এই কোয়েশ্চন তো আমি যেগুলো করছি এটা অনেক কষ্ট করে করছি, অনেক চিন্তা ভাবনা করে করছি, এটা সবাই বুঝবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটার উত্তর সবাই দিতে পারবে, ঠিক আছে? এটা আমার ধারণা, আমি এটা করে নিছি এইভাবে। এখন আমি আসলেই কি আমার ধারণাটা ঠিক? আসলে কি প্রশ্নগুলা সবাই বুঝতে পারে? আসলেই কি এগুলার উত্তর সবার জানা আছে? আমি সেটা দেখার জন্য আমি স্টাডি করব, সে ফর এক্সাম্পল ওইখানে 50 জনের উপর। তাহলে আমি কি করতে পারি, 5 জন 7 জনের উপরে আমি ওইখানে যে লোকজন যাদেরকে আমি আমার প্রবেবল স্যাম্পল আমি তাদেরকে দিতে পারি, ভাই আপনি ওইটা একটু বিফোর এ স্টার্ট দ্য রিয়েল রিসার্চ যে কোয়েশনারটা এটা যে আপনি একটু ফিল আপ করে দেন, বা আমি তার ওইখানে যে সেমিস্টারটা দিলে কথাবার্তা বলতে পারি। সেই কোয়েশনারটা আমি টেস্ট করলাম ওইটা, তো করতে গিয়ে দেখলাম যে না, ওইখানে তো অনেক প্রশ্ন ওরা বুঝতেছে না বা এটার আনসারটা কনফিউজিং, সো ইউ গেট আ চান্স টু রিফাইন ইট। তাহলে এটা হচ্ছে পাইলটিং করা। অর্থাৎ আসলেই আমার যে রিসার্চ ডিজাইন, এটা নট অনলি তোমার স্টাডি কোয়েশনার, যে আমার রিসার্চ ডিজাইন, আমার স্টাডি স্যাম্পল, আমার কোয়েশনার এগুলা ঠিক কিনা এগুলা, তাহলে সেগুলা জানার জন্য তুমি এর আগে একটু এটা স্টাডি একটা দামি স্টাডি করে নিবে, এটাকে বলা হয় পাইলটিং, ঠিক আছে? দেখো স্যাম্পল নিয়ে 2-3টা কথা। তাহলে ওই যে একটু আগেই বলছিলাম স্যাম্পলের যে কারা থাকবে, এটা কি শুধু পুরুষদের উপরে, শুধু নারীদের উপরে, না এখানে পুরুষ নারী, এটা কি শুধু শিশুদের উপরে, না শিশুরা এক্সক্লুড থাকবে, এটা কি ওইখানে তোমার যে সবাই, এটা কি শুধু তোমার লো সোশিও বস্তিবাসীর উপর, লো সোশিও ইকোনমিক গ্রুপের উপর, না এখানে হাই সোশিও ইকোনমিক গ্রুপ, না সবাই, ঠিক আছে? তাহলে স্যাম্পলটা আমি কিভাবে সিলেক্ট করব, মেথড অফ স্যাম্পল সিলেকশন, এটা তোমরা পড়ছো, র্যান্ডম স্যাম্পল আছে, অনেক স্যাম্পল আছে, হ্যাঁ স্টার্টার স্যাম্পল আছে ওইখানে। তাহলে আমার স্যাম্পল যে আমি ওইটা কিভাবে সিলেক্ট করব, কোন মেথড আমি সিলেক্ট করব, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে আমার যে ওইখানে করতে গিয়ে একটা স্যাম্পলিং এরর, তাহলে আমার ওইটা আমি ওইটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার, তাহলে ওইটা আমি এখানে চিন্তা ভাবনা করে নিব যে আমার স্যাম্পলিং এরর আমি কতটুকুতে আমি রাখবো ওইখানে, ঠিক আছে? আর ওই যে রেসপন্সটা আমি কিভাবে এটা ম্যাক্সিমাইজ করতে পারি, কোন ভাবে গেলে যে আমি ওইখানে রেসপন্সটা আমি বেশি পাবো ওইখানে। তো অনেক সময় হয় যেমন আমরা তোমার ওইখানে যে পলিসি মেকার ওদেরকে আমরা ইন্টারভিউ করি, ওরা আমাদের স্যাম্পল থাকে, তাহলে ওইখানে আমরা চিন্তা করি ম্যাক্সিমাইজ, তাহলে ওকে কিভাবে ওর কাছে পৌঁছা যাবে, কাকে দিয়ে ওকে রিকোয়েস্ট করা যাবে, কাকে দিয়ে ধরা যাবে, সে আমাকে কিভাবে একটু বেশি সময় দিবে, এগুলি তাহলে এগুলা। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল। তাহলে এটা বিভিন্ন ভাবে, তাহলে আমার রেসপন্সিবিলিটিটা কিভাবে আমি কোন সময় করব, যে দুপুরে ওই সময় তো মানুষ ব্যস্ত থাকে, তাহলে বিকালে ওই সময় তো টায়ার্ড থাকে, তাহলে রাত্রে ওই সময় তো মানুষ এনিওয়ে, তাহলে এইগুলো আমাকে বিবেচনা করতে হবে যে কোন সময় কাদেরকে কিভাবে, এইটা যে আমি আমার তথ্যগুলা আমি অনেক বেশি পাবো, রেসপন্সটা সে রিফিউজ করবে না। এখন কিন্তু মোটামুটি সব শেষ হয়ে গেছে। এখন আমি আমার রিসার্চ কিন্তু আমি যে এখন আমি পেপার লিখবো, পেপার রাইটিং দ্য পেপার। এই পেপারে এখন কোন কোন জিনিসগুলো আসবে, দেখো আমরা যেগুলো আলোচনা করছি সব জিনিসগুলো কিন্তু অলমোস্ট চলে আসছে ওইখানে। প্রথমেই তো আমার তো রিসার্চের টাইটেল তো থাকবেই, তারপরে ওখানে ইন্ট্রোডাকশন, রেশনাল, এটা কি কারণে আমি রিসার্চটা করতে চাচ্ছি, কেন আমি রিসার্চ, এই রিসার্চটার উপযোগিতা কি, একটা ইন্ট্রোডাকশন, যে কি কোভিড-19 সারা পৃথিবীতে বিরাট একটা সমস্যা, এইটা এইভাবে হয়, এটা ট্রান্সমিশন রেট অনেক বেশি, মানুষের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা রেশনাল, এটা সম্বন্ধে আমরা যদি জানি তাহলে এটা প্রিভেন্ট, সো দিস ওয়ে একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা, এবং রেশনাল নেসেসিটি, কেন এটা নিয়ে কাজ করার দরকার, কোন জিনিসটা তোমাকে উদ্বুদ্ধ করলে এই কাজটা করার জন্য, হোয়াট ইজ দ্য রেশনাল, হোয়াট ইজ দ্য নেসেসিটি, হোয়াই ইট ইজ নেসেসারি টু ডু দিস রিসার্চ, মেথোডোলজি, রিসার্চ টুল, স্যাম্পল সিলেকশন, ডাটা কালেকশন, এরপরে যেটা আসবে রিজাল্ট এন্ড ডিসকাশন। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, রিজাল্ট এন্ড ডিসকাশন। তাহলে আমি আমার রেজাল্টটা কি হলো,
এবং এটার উপর ডিসকাশন করব। ওই ডিসকাশন করতে গিয়ে আমি অন্য জায়গার আর কোনো স্টাডি এরকম করা হয়েছে কিনা, ওইটার রেজাল্টটা কি, আমি ওইগুলো কম্পেয়ার করব। ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে আমার তো ডিসকাশন শেষ, রেজাল্ট ইন্টারপ্রিটেশন। কোন জিনিসটা আমি পেলাম, আমি কি পেলাম, আমার রেজাল্টটা ইন্টারপ্রিট দ্য রেজাল্ট। তাহলে এই রেজাল্টে কি বোঝা গেল, ইন্টারপ্রিটেশন করলাম, আমি ইন্টারপ্রিট করলাম। হ্যাঁ, আমি এরপরে উপসংহার, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন, যে আমি একটা উপসংহার টানলাম এবং রিকমেন্ডেশন, আমার এই স্টাডির মাধ্যমে এই পাইছি, এগুলা করা উচিত ইফ দ্যাটস এনি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে যে মোটামুটি একটা গেট আপ, যে আমি রিসার্চ শুরু করছি এবং রিসার্চ আমি করে করে শেষ পর্যন্ত আমি একটা পেপার লিখতে যাচ্ছি। এই পেপারের ভিতরে আমি এই জিনিসগুলো উল্লেখ করব। ঠিক আছে? এগুলো আমরা আরো ডিসকাশন করব। দেয়ার আর মোর ক্লাসেস দ্যাট এই জিনিসগুলো তোমার আরো ডিসকাস হবে ইন ডিটেইলস। এখন পেপার লেখা নিয়ে দুই একটা কথা। তাহলে পেপার আমরা ইউজুয়ালি কি জন্য লিখি, যে এটা তুমি সাবমিট করবে হয় কোনো পত্রিকায় পাবলিকেশনের জন্য, ফর পাবলিকেশন। হ্যাঁ, তাহলে এটার জন্য সাবমিট করবে, অথবা ওই যে তুমি পরীক্ষা পাশের জন্য তুমি এটা সাবমিট করবে। ঠিক আছে? ওইখানে তোমার রিকোয়ারমেন্ট অফ ইউর কোর্স। তাহলে ওইখানে যে ইউজুয়ালি এটা আমরা বলছি রিজেকশন, মানে তোমার পাবলিকেশনের ব্যাপারে, যে একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ফরম্যাট। কাজেই তুমি যে জার্নালে এটা পাবলিশ করতে চাও, আর ওইখানে কথা হচ্ছে গিয়ে যে জার্নালের র্যাঙ্কিং তো আছে, দেয়ার আর র্যাঙ্কিংস, যেমন ল্যান্ডসেট। তো ল্যান্ডসেট হচ্ছে টপ র্যাঙ্কিং, বিএমজে, হ্যাঁ, ব্রিটিশ মেডিকেল জার্নাল, এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং জার্নাল। তো ওইগুলাতে তোমার যদি একটা আর্টিকেল যদি পাবলিশ হয়, তাহলে তুমি তো মানে বিরাট বিরাট মানুষ হয়ে গেলে, তুমি একটা আন্তর্জাতিকভাবে রিনাউন্ড একটা রিসার্চার তুমি হয়ে গেলে। ওই সমস্ত পত্রিকায় তোমার রিসার্চ, তোমার পেপার পাবলিশ হওয়া মানে সামথিং রিয়েল বিগ। এবং রিসার্চারদের কিন্তু স্বপ্ন থাকে যে আমার একটা রিসার্চ যদি ল্যান্ডসেটে কোনোদিন পাবলিশ হয়, আমার একটা রিসার্চ যদি কোনোদিন ব্রিটিশ মেডিকেল জার্নালে যদি তোমার পাবলিশ হয়। সো দেয়ার আর এই টাইপের জার্নাল। তাহলে তুমি এটা করতে চাও, তাহলে তুমি, তাদের কিন্তু নীতিমালা আছে যে কোন বিষয়গুলো তাদের ওখানে প্রায়োরিটি রিসার্চ ইস্যুস, এবং তার ফরম্যাট, ওইখানে কোন ফরম্যাটে তারা আর্টিকেলগুলো চায়। তাহলে এইগুলো তোমাকে জেনে নিতে হবে, নিয়ে তারপর তোমাকে সাবমিট করতে হবে, এবং এইভাবে তোমাকে সাজাতে হবে এই জিনিসগুলো। লেখা শেষ, আবার তুমি ওইটা পারলে তোমার এক্সপার্ট লোকজন তাদেরকে একটু দেখাও। হ্যাঁ, বিফোর সেন্ডিং ইট অ্যাওয়ে, তুমি এটা সাবমিট করার আগে, বিফোর ইউ সাবমিট ইট টু দ্য অথরিটি, অথবা বিফোর ইউ সাবমিট ইট টু দ্য এডিটর, তুমি ওইখানে আবার একটু এটা রিভিউ তোমরা করা উচিত। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অথরশিপের ব্যাপারে। সো ইটস রিগার্ডিং ইউর পাবলিকেশন অফ দা, হ্যাঁ। আর যে অথর যে লেখা থাকে দেখছো না, যে অনেক সময় যে এই সংবাদ নিবন্ধের জন্য মানে পত্রিকা কর্তৃপক্ষ দায়ী নয়, মতামত সম্পূর্ণ যে প্রতিবেদকের নিজস্ব। তাহলে একইভাবে ওইখানে তারা এটা লিখবে, এই যে রিসার্চ স্টাডি যেটা হয়েছে এখানে, ওই যে আমাদের পত্রিকার বা আমাদের কোনো এখানে রোল নেই, এটা যে রিসার্চ করছেন রিসার্চ টিম, সম্পূর্ণভাবে দায়িত্ব ওনাদের। ওকে, সো মোটামুটি ভাবে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। তো এখানে কোনো তো ঠিক আছে, এনি কোয়েশ্চন, প্রশ্ন আছে কিনা তোমাদের? হ্যালো, শোনা যাচ্ছে নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মোটামুটি তো বোঝা গেল প্রথম ক্লাস, এবং অনেক কিন্তু বড় হয়ে গেল ক্লাসটা, অনেক বেশ বড় হয়ে গেল ক্লাসটা। এখানে অনেক জিনিস আমরা একসাথে আলোচনা করছি, এটা ব্রেইন জ্যাম হয়ে যাওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, তো এনিওয়ে, যে তোমরা এগুলা তো শুধু আমরা তো বললাম, ওইখানে তোমরা একটু করবে, এগুলো একটু পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা তো